নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। একটু পিছিয়ে যাই 15 বছর। তারিখটা ছিল 20 মে 2011, শুক্রবার। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে তিনি গেছিলেন, ভিজিট করেছেন। 26 তারিখ আমার এখনো মনে আছে, 26 মে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে যান এবং সেখানে গিয়ে ডক্টর শ্যামাপদ গড়াই, পরবর্তী সময় তাকে সাসপেন্ড করা হয়। একাধিক হাসপাতালে গেছিলেন। বাংলার মানুষ সেদিনকে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, হয়তো বা স্বাস্থ্যক্ষেত্রে আমূল একটা বিপ্লব মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, তৃণমূল কংগ্রেসের জমানায় বাংলার মানুষ দেখতে পাবেন। বিপ্লব হয়েছে, জেলায় জেলায় অনেকগুলো বড় বড় হাসপাতাল হয়েছে, যদিও তা নিয়েও প্রশ্ন উঠেছে পরবর্তী সময়। মূল প্রশ্নগুলো তুলেছেন বিরোধীরা, পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার, প্রশ্ন তুলেছিল চিকিৎসকদের একটা বড় অংশ। আজকে সরকার পরিবর্তন হয়েছে, একটা সরকার 110 দিন 11 দিন হলো। হাসপাতালের ছবিটা কি পাল্টিয়েছে? মাঝে মধ্যে আমরা দেখছি স্বাস্থ্যমন্ত্রী তিনি হাসপাতালে যাচ্ছেন, ভিজিট করছেন, কড়া দাওয়াই দিচ্ছেন। আসুন আজকে এই নিয়ে আলোচনা করব মানুষের স্বার্থে। তার আগে একটা প্রতিবেদন। ভারত সরকার নাম দিয়েছে আয়ুষ্মান মন্দির। মন্দিরে যেমন পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, স্বচ্ছতা থাকে, একাগ্রতা থাকে, সেবাপরায়ণতা থাকে, সেই ভাবটা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও আসবে, এই লক্ষ্য নিয়েই কিন্তু এখানে আমরা কাজ করছি। বদলের বাংলায় সরকারের লক্ষ্যটা স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন মন্দিরে যেমন পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, সেবা পরায়ণতা থাকে, সেই ভাবটা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও আসবে। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে, কিন্তু বাস্তব ছবিটা কি দেখুন। ইঁদুর দিয়ে যায় চেনা, হরেক ইঁদুরে দেখা মিলবে মালদা মেডিকেলে। হাসপাতালের মেঝেতে, সুইচ বোর্ডের উপরে অবাধ যাতায়াত ইঁদুরের। অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। এবার ঘাটাল বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বীরসিংহ মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। স্থানীয়দের সাপ কথা, তার গ্রামে তারই হাতে শুরু হওয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের একই হাল। পরিষেবার কথা যত কম বলা যায় ততই ভালো। তাহলে হাসপাতালের হাল ফিরবে কবে? পরপর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়ের। বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। এই তো সেদিন পূর্ব বর্ধমানের বসুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বর্ধমান মেডিকেল কলেজ, জামালপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মেমারি হাসপাতাল, তারপর সোজা কাটোয়া হাসপাতাল। পরপর সব জায়গাতেই হঠাৎই হানা স্বাস্থ্যমন্ত্রীর। 25 বছরে কেউ আসেনি, তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনি গিয়েছেন, তাকে তার রাজনীতির কথা বলতে হবে। তিনি তার রাজনীতির কথা বলেছেন। শুধুই রাজনীতি? কিন্তু হাসপাতালে সুস্বাস্থ্য ফিরবে কি উপায়ে? প্রয়োজন 24 ঘন্টা দক্ষ চিকিৎসক, নার্স, কর্মী। আধুনিক যন্ত্রপাতি আর ভালো চিকিৎসা পরিষেবা থাকতেই হবে। দরকার জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা, আর অবশ্যই থাকতে হবে জীবাণুমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ। কিন্তু উত্তর কলকাতার নর্থ সাবারবান হাসপাতালের পরিবেশটা দেখুন। চারিদিকে আবর্জনা, নোংরা, সব দেখেও কেউ দেখার নেই। আমি সরকার নই, আপনিও সরকার। সরকার তো আপনারাই নির্বাচন করছে, তো ইচ্ছে থাকবে না? আপনি বাড়িতে যদি ধরুন রান্না করতে গিয়ে হলুদ পেলেন না, আপনি ছেড়ে দেবেন? না, হলুদ ছাড়াই চলুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নর্থ সাবারবান হসপিটালে, এবং যেখানে আজ তিনি এলেন, পরিদর্শন করলেন, এবং কার্যত যে কথাটা তিনি আজকে সমস্ত কিছু দেখে উল্লেখ করলেন, তিনি বললেন যে পরিষেবা অত্যন্ত খারাপ। সবথেকে বড় বিষয় হচ্ছে অপরিচ্ছন্ন রয়েছে এই হাসপাতাল এবং হাসপাতাল চত্বর, এবং সরাসরি তিনি ক্যান্টিনেও ঢুকে দেখলেন। মাছের পিস দেখাতে পারবেন? না স্যার, দেওয়া হয়ে গেছে। ডালের অবস্থা খুব খারাপ, ভাতের অবস্থা বেশ। আপনি ইমপ্রুভ করুন। আপনার ওনার ডাবল রেট করে দিয়েছি। আমি খাবার নিজে টেস্ট করলাম, এমন না চালটাকে চেঞ্জ করব। আচ্ছা সুপার সাহেব, অল্টারনেট দিয়ে আপনি এখানে চেক করবেন। আরজিকরের পর্যবেক্ষণে রয়েছে নর্থ সাবারবান হসপিটাল। চারিদিকে আবর্জনা, পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। আচ্ছা, আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, আর খাবারের কোয়ালিটি ইমপ্রুভ, পুরো জঙ্গল সাফ,
প্রত্যেকটা ড্রেন সাফ, প্রত্যেক 30 ফিট পর পর জেনারেল ওয়েস্ট বিন, গদিগুলো পাল্টানো। ওপিডির জন্য যা যা ডাক্তারবাবুর লাগবে আমাকে জানাবেন, আমরা পরিষেবা দেব। প্রতিকারের উপায়ও বাতলে দিয়েছেন, বলেছেন ডেডলাইন 7 দিন, 7 দিনেই প্রয়োজন আমূল পরিবর্তন। সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি সারপ্রাইজ ভিজিট করে চলে গেলেন। সব মিলিয়ে কিন্তু 7 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এখন দেখার কি করে এই হাসপাতাল। ভিডিও জার্নালিস্ট রজতের সঙ্গে ঐন্দ্রিলা, টিভি 9 বাংলা, কলকাতা। আসুন আজকে এ নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়, কোন পাতালে হাসপাতাল, স্বাস্থ্যের অসুখ সারবে কবে? এটাই তো কোটি টাকার প্রশ্ন। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। আবারও বলছি, সমাধান খোঁজার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওয়ে 4 জন রয়েছেন, বাইরে থেকেও থাকবেন। ডক্টর শান্তনু সেন রয়েছেন মৃত্যুঞ্জয় পাল কালীঘাট তৃণমূল তরফ থেকে, রয়েছেন অঙ্কন দত্ত বিজেপির তরফ থেকে, এবং রয়েছেন ঝন্টু বড়াইক বিশ্লেষক। বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন চিকিৎসক সুকান্ত চক্রবর্তী। ডক্টর সেন, আপনাকে দিয়ে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আমি দেখছিলাম তথ্য, মোটামুটি 40টা-42টা মতন সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে। তা সত্ত্বেও কিন্তু ছবিটা পাল্টায়নি। রোগী রেফার করা হতো, রেফারে চাপ পড়তো সরকারি হাসপাতালগুলো, কলকাতায় যেগুলো তার উপরে। এটা কেন? দেখুন, একটা কথা বলি আপনাকে, কেমন আছেন কম্পেয়ার করতে গেলে আগে কেমন ছিলেন তার সাথে কম্পেয়ার করতে বেশ। হবে। আমরা যারা বামফ্রন্টের আমলে বড় হয়েছি এবং বিশেষ করে আমরা যারা বামফ্রন্টের আমলে মেডিকেল এডুকেশনে পড়াশোনা করেছি, সেই সময় সরকারি হাসপাতালের পরিকাঠামোগুলো কী ছিল আমরা দেখেছি। আপনি ইঁদুর দেখাচ্ছিলেন, আমরা সেই সময় দেখেছি মর্গে ঢুকে ইঁদুর মৃতদেহের চোখ খুবলে খাচ্ছে। আমরা দেখেছি সেখানে হাসপাতালে গেলে একটা 1 টাকা দামের ডিসপোজেবল সিরিঞ্জ বা 50 পয়সা দামের ক্যালপল বা তুলো, গজ, ব্যান্ডেজ এগুলো সব পয়সা দিয়ে কিনতে হতো। আমরা দেখেছি সেই সময় একটা হতদরিদ্র গরিব মানুষও ঘটি বাটি বেঁচে হলেও প্রাইভেট হাসপাতালে যেতেন, তারা সরকারি হাসপাতালে ভরসা রাখতেন না। তারপর 2011 সালে বিপুল পাবলিক ম্যান্ডেট নিয়ে যখন সরকার বদল হলো, তখন ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, যিনি নিজে স্বাস্থ্য দপ্তরটা নিজের হাতে রেখেছিলেন। তারপরে বিগত 15 বছরে স্বাস্থ্য দপ্তরে আমূল পরিবর্তন হতে পারত। সমস্যাটা যেখানে হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু ডিফ্যাক্টো স্বাস্থ্যমন্ত্রী একজন ছিলেন যিনি গোলপার্কে একটা দোতলা বাড়ির ওপরে একটা মাছিমারা অর্থোপেডিক সার্জন, যিনি ডিফ্যাক্টো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সমস্ত স্বাস্থ্য দপ্তরটা চালাতেন। যিনি একটা দৈত্যকে পাউডার মাখিয়ে যদি বলে দিতেন যে ইনি দেবতা, মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয় তাকেই দেবতা ভাবতেন। তার প্রতিফলন এই সুদীপ্ত রায়, সুশান্ত রায়, সন্দীপ ঘোষের মতো লোকেরা। তিনি যদি বলে দিতেন হাসপাতালটা দারুণ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখ দিয়ে দেখতেন। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে বেশ কয়েকবার গিয়েছেন, কিন্তু অন্যান্য হাসপাতালে যার ইঙ্গিত করছেন তিনি বোধহয় সরকারি হাসপাতালে চিকিৎসক কোনো কিছুই নয়। তিনি গোলপার্কের পেট্রোল পাম্পের পাশে বোন অ্যান্ড স্পাইন ক্লিনিকে দোতলায় বসে অর্থোপেডিক সার্জন হিসাবে মাছি মারেন এবং বকলমে পুরো স্বাস্থ্য দপ্তরের নেক্সাসটা চালাতেন। এবং স্বাস্থ্য দপ্তরে, আমি অন রেকর্ড বলছি, ওনার ক্ষমতা থাকলে আমার নামে মানহানির মামলা করুন, উনি স্বাস্থ্য দপ্তরে আলপিন টু এলিফেন্ট। আজকে বিগত 15 বছরে সরকার হয়তো অনেক চেষ্টা করেছিল, কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে পাহাড় প্রমাণ দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, মেডিকেল কলেজ, স্টেট কালচার, অভিক, বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, সুশান্ত রায়, যাদের কথা শোনেন তারা প্রত্যেকে ওই নর্থ বেঙ্গল লবি এবং এসপি দাসের মানসপুত্র। এবং তাদের চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গিয়ে আজকে স্বাস্থ্য দপ্তরের এই অবস্থা হয়েছে। তা না হলে স্বাস্থ্য দপ্তর হয়তো আরো অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারত। বেশ, মৃত্যুঞ্জয়, নোট করো, তোমার কাছে আসবো। তবে তার আগে আরো একজন চিকিৎসক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর সুকান্ত চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, শুভজিৎ রয়েছি। আমরা আজকে রাজ্যের স্বাস্থ্যের অসুখ কবে সারবে, সমাধান কি, এটাই খোঁজার চেষ্টা করছি। কিন্তু এটা তো বলতেই হয়, আমি ডেটা দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 40টা-42টা মতন সুপার স্পেশালিটি হাসপাতাল গোটা রাজ্যে যিনি করেছিলেন, নীল সাদা বিল্ডিং হয়েছে। তা সত্ত্বেও ছবি কিন্তু পাল্টায়নি 15 বছরে। মানে 15 বছরের শেষ দিন পর্যন্ত আমরা দেখেছি হয়তো ওখান থেকে রেফার করা হতো রোগী, এখানে চাপ পড়তো। এটা কেন, কি কারণে? দেখুন, শুধু হসপিটাল নতুন নতুন খুললে, নতুন নতুন নীল সাদা বিল্ডিং করলে তো কখনোই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয় না। আমাদের দরকার হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সবসময় কিছু না কিছু খামতি থাকবে, কিছু না কিছু অভাব থাকবে। আমাদের দরকার হচ্ছে যে সমস্ত রিসোর্সেসগুলো, সেই রিসোর্সেসগুলো যাতে সমানভাবে বন্টন হয়, পরিষ্কারভাবে কাজে লাগে। আমরা একজন নিউরোসার্জারির যন্ত্রপাতি দিয়ে রাখছি একটা কলেজে, একটা মেডিকেল কলেজে বা হাসপাতালে, আর নিউরোসার্জনকে হয়তো
নেতার সঙ্গে সদ্ভাবের জন্য অন্য একটা জায়গায় পোস্টিং দিয়ে রাখছি, বা নেতা তাকে অপছন্দ করছেন বলে তাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিচ্ছি যেখানে নিউরো সার্জারি নেই, সেম অ্যাপ্লাইজ ফর অল সুপার স্পেশালিটি। লাইক ধরুন ক্যান্সার চিকিৎসক, তার রেডিওথেরাপি নিয়ে সেখানে চলে যাচ্ছেন। এগুলো আমরা খবরের কাগজে হয়তো পরিচিত মুখ কয়েকজনের নাম শুনেছি যাদের প্রতি আগের সরকার প্রতিহিংসামূলক আচরণ করেছে। তাছাড়া এরকম বহু লোক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি এখন 15 বছরের দায়িত্ব নেওয়ার জন্য আর কাউকে পাওয়া যাচ্ছে না। সবাই গত 15 বছরে যারা টেবিলের এপারে ছিলেন ওপারে ছিলেন সকলেই এখন গত 15 বছরের সমালোচনা করছেন। আর এখন অবধি আমরা ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। কেন দেখছি না? এখনো সেই ক্যামেরা অন করে হাসপাতালে পৌঁছে যাওয়া, এখনো সেই আরো একটা মেডিকেল কলেজ খুলবো, আরো সংখ্যা বাড়াবো, এই যে আগের 15 বছরের যে ধারা, যে দেখনদারির ধারা, তার পেছনে যে একটা দুর্নীতি, স্বজন পোষণ এবং একটা চূড়ান্ত অরাজকতা, এই অরাজকতাটাকে ভেঙে যে শান্ত মাথায় বসে গ্যালারি শো না করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যে পুনরুদ্ধার করার চেষ্টা করা, সেইটা এখনো আমাদের চোখে পড়েনি। কিন্তু বললাম যে এখন ওই 15 বছরের দায় নেওয়ার জন্য কেউ নেই, তাই 15 বছরে কে খারাপ করেছে, এসপি দাস করেছে কি নর্থ বেঙ্গল লবি করেছে, সেই গল্পই আমরা শুনতে থাকছি। কিন্তু কেন এসপি দাসকে বাকি সবাই মিলে অ্যালাউ করলো, যদি সত্যি উনি স্বাস্থ্য দপ্তর নিয়ন্ত্রণ করে থাকতেন? সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের কাছে আর গত সরকারের কোনো শাসক অবশিষ্ট নেই। সবাই এখন গত সরকারের বিরোধিতা করার জন্য তৈরি। গত সরকারের রাজনৈতিক দল সেই কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমাদের এখানে রয়েছেন মৃত্যুঞ্জয়। দুজন চিকিৎসক, শান্তনুবাবু সরাসরি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় করেছিলেন, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়নি কারণ এই বেশ কয়েকজন লোক বকলমে স্বাস্থ্য দপ্তরটা চালাতেন। এটা শান্তনুবাবুর অভিযোগ। পাশাপাশি আরও একজন চিকিৎসক, তিনিও যে অভিযোগটা করলেন আমাদের ডক্টর চক্রবর্তী, যে পরিকল্পনার অভাব ছিল অথবা স্বজন পোষণ ছিল, যে কারণে যেখানে যেটা দরকার সেখানে সেটা রাখা হয়নি 15 বছর ধরে। বললো যে শান্তনুবাবু নিজে যখন শুরু করলেন যে আরেকটা সরকারের সাথে তুলনা করে বামফ্রন্ট আমলে কেমন ছিল তার সাথে তৃণমূল আমলের তুলনা করলে যে বোঝা যাবে কতটা ভালো হয়েছে, শুরুটা এটা দিয়ে করলেন। আমি ভাবলাম মনে হয় উনি ঠিক পথে হাঁটছেন, উনি বলবেন বাংলার মানুষকে যে বামফ্রন্ট আমলে কী কী ছিল। মেডিকেল কলেজে সিট ছিল কমপক্ষে 1100টার মতো, সেখানে 4350টা মেডিকেল কলেজে সিট হয়েছে। 4350, প্রায় 3000 মেডিকেল স্টুডেন্ট প্রত্যেক বছর বেশি আসতে পারছে। পিজির সিট বেড়েছে, সেখান থেকে দেখতে হবে আগে 58,000-এর মতো বেড ছিল সরকারি বেড, সেটা প্রায় এখন 97,000 বেড হয়ে গেছে। সুপার স্পেশালিটি হাসপাতাল 42টা হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে প্রায় 38টার মতো। এগুলো যে পশ্চিমবঙ্গে হয়েছে এবং 100% ইনস্টিটিউশনাল আমাদের ডেলিভারি হচ্ছে, বিভিন্ন টেলিমেডিসিনে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম, এইগুলো উনি বলবেন। উনি না বলে উনি ওটা দিয়ে শুরু করলেন, হঠাৎ ভালো তৃণমূল হয়েছে তো হঠাৎ চলে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করতে পারতেন কিন্তু করলেন না কারণ অন্যের দ্বারা পরিচালিত হচ্ছেন। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন। প্রথম কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্যের দ্বারা পরিচালিত হয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো শান্তনুবাবুকে তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর থেকে আরম্ভ করে রাজ্যসভার সাংসদ করলো। আমি নোট করেছি সবকিছু, সময় দেবো। অঙ্কন দেখুন, 34 বছরের সিপিএম সরকারের সময় আমরা স্যালাইন কেলেঙ্কারি থেকে শুরু করে ওই বিভিন্ন জায়গায় জমি দুর্নীতি যেভাবে হাসপাতাল তৈরির সময় হয়েছিল সেগুলো দেখেছি। মোটামুটি হাসপাতালের বেডে অ্যাডমিট করে দেওয়া হয়েছিল 34 বছরের সিপিএমের শাসনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে। এবার সেটাকে পুরোপুরি ভেন্টিলেশনে পৌঁছে দিয়েছে এই 15 বছরের মমতা ব্যানার্জির সরকার। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির অবদানটা কি? হ্যাঁ, ওই সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে কি সাপে কামড়ালে কালনার সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা পাওয়া যেত না। ওই যে আপনি শুরুতেই বললেন না নীল সাদা বাড়ি, ওটা হলো নীল সাদা বড় বড় বাড়ি। এই হচ্ছিল অবস্থা, সাপ কামড়ালে চিকিৎসা নেই। আপনি দেখেছিলেন মদন মিত্র ভরা তৃণমূলের জমানায় কি বলেছিলেন যে এসএসকেএমে কিভাবে দালাল চক্র চলতো, রক্ত পেতে গেলে বেড পেতে গেলে এই যে বেডের এতগুলো ফিরিস্তি মৃত্যুন্দা দিলেন। হ্যাঁ, সরকারি হাসপাতালে সাগর দত্ত মেডিকেল কলেজ হোক কিংবা এসএসকেএম হোক, বেড পেতে গেলে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দালালদের দিতে হতো। মুখ্যমন্ত্রী তখন ছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তোমার সময় বলিনি, তার নাকের ডগায় তার বিধানসভায় দালাল চক্র চলতো। আজকে স্বাস্থ্যসাথীর নাম করে কি ধরনের ভাওতা সাথী চলেছিল তাও আমরা দেখেছি। কিন্তু আমার হঠাৎ করে এই বিবেকবান শান্তনুবাবুকে দেখে অদ্ভুত লাগলো। শান্তনুবাবু
আপনি দায়িত্বে ছিলেন না সেবাশ্রয়ের, যে সেবাশ্রয়ে এত দুর্নীতি হয়েছে, মানে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করে কারুর হাত কাটা গেছে, কারুর পা কাটা গেছে, তখন আপনি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে এসপি দাস উত্তরবঙ্গ লবি, আপনি কি ছিলেন? ডায়মন্ড হারবার লবি, আপনি ডায়মন্ড হারবার লবি ছিলেন, স্বীকার করুন। আপনি 27 এপ্রিল না না ব্যক্তিগত অধিকার আছে, কিন্তু ব্যক্তিগত কোথায় ব্যক্তিগত জায়গা কোনটা? বলো। সেবাশ্রয়ে মানুষের অঙ্গহানি হয়েছে, সেই সময় ডাক্তারদের কোঅর্ডিনেটরের নাম কি ছিল? এটা প্রশ্ন করা ব্যক্তিগত? কি অদ্ভুত কথা, মানুষের অঙ্গহানি হয়েছে। আপনি বলছেন 27 এপ্রিল আপনি তৃণমূল ভবনে বসে প্রেস কনফারেন্স করছেন, সেই সময় বিজেপিকে তুলোধনা করে দিচ্ছেন। আজকে এখন আপনি বললেন এত দুর্নীতি হয়েছে 15 বছরে, সেই সময় তৃণমূল ভবনে বসে বলাটা আপনার সেই সময় মেরুদণ্ড ছিল না? 4 তারিখের পর মেরুদণ্ডটা খুঁজে পেয়েছেন? এই ধান্দাবাজিগুলো বন্ধ হওয়া প্রয়োজন। 15 বছরে সর্বনাশ করে দিয়ে এখন হঠাৎ করে বিবেকবান সাজা। ঝন্টুদা, আপনি জানি না কি বলবেন, আমি প্রশ্নটাকে করে নিই। আমি অকপট বলতে কোনো অসুবিধা নেই, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, জার্নালিজম পড়িনি। আমি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছিলাম, কিন্তু আমি চান্স পাইনি, মেধা ছিল না। বিষয়টা হচ্ছে সেই সময় মনে আছে আমার ওই মৃত্যুঞ্জয় বললো না 750 950 এরকম কোনো একটা সিট ছিল, তখন পানিহাটিতে সবাই ডেন্টাল কলেজটা হয়েছে, প্রাইভেটে পড়ানো শুরু হয়েছে, এরকম একটা ছিল। পরবর্তী সময় সিট বেড়েছে, মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। লোক সংখ্যা বেড়েছে, ভোটার সংখ্যা বেড়েছে, এটা নিয়েও কোনো দ্বিমত নেই। আমার প্রশ্ন হচ্ছে যে এই বেড সংখ্যা বা চিকিৎসকের সংখ্যা বাড়াতে গেলে তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা দরকার, যে 1000 জনে এতগুলো বেড বা 1000 জনে এতগুলো চিকিৎসক, সেটা কি পরিমাপ করা হয়েছিল? সেই পরিমাপ করে বিজ্ঞানসম্মত উপায়ে এগোনো হয়েছিল? দেখো, আমি ধীরে ধীরে একটু বলি, একটু সময় দাও। যে তৃণমূলের 15 বছরে কোনটা বিজ্ঞানসম্মতভাবে হয়েছিল? হাতির করিডোরে গভর্নমেন্ট কলেজ হয়ে গেছিল, তোমরা যদি চাও বানারহাটে 2 দিন পর পর হাতি গিয়ে ল্যাবটা ভেঙে দিচ্ছে। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট নামে একটা শব্দ আমরা ব্যবহার করি, ধারণযোগ্য উন্নয়ন, উন্নয়ন করলেই হলো না, ধারণযোগ্য, সেটা স্বাস্থ্য ক্ষেত্রেও হয়নি, শিক্ষা ক্ষেত্রেও হয়নি, বাম জামানাতেও হয়নি। আমরা ছাত্র অবস্থায় দেখেছি মালদা কলেজে পা ইম্পুটেড হয়েছে একজন পেশেন্টের, সে যন্ত্রণায় কাতরাচ্ছে, বাম জমানায় মাথায় কাটা পাটা পড়ে আছে, ওইখানেই ফেলে রেখেছে, কাটা পাটা দিয়ে রাতভর রোগীটি ঘুমিয়েছে, সেই ছবিও বড় করে মিডিয়াতে হাইলাইট হয়েছিল। মমতার জমানায় সবচেয়ে বড় প্রবলেমটা ছিল যে পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী। একটা মানুষ এতগুলো দপ্তর নিয়ে চলতে পারে না, স্বাস্থ্যের মতন ভয়ানক দপ্তর তো পারেই না। দ্বিতীয়, আমি তো ডেটা নিয়ে কথা বলি, ওই সুশান্ত বাবু, ডাক্তারবাবু বলছেন, আমি একটু ধরিয়ে দিই, যে একটা আরটিআই হয়েছিল 23/4/2023 সালে। সেই আরটিআই তৎকালীন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থার কি হাল ছিল। নার্স পশ্চিমবঙ্গে অনুমোদিত পোস্ট 55,584 জনের মধ্যে শূন্য পদ ছিল সেই সময় 10,178 জন, অর্থাৎ 20.11% শূন্য পদ থাকা, নেওয়া হয়নি রিক্রুটমেন্ট। দ্বিতীয়, নার্স সুপার স্পেশালিটির জন্য অনুমোদিত পোস্ট 3,890, শূন্য পদ 1,302, ভ্যাকেন্সি 33.47। মেডিকেল অফিসার 6,900টা অনুমোদিত পোস্টের মধ্যে 5,859টাই হয়নি, মানে পর্যাপ্ত শূন্য পদ 15.48% শুধু পূরণ হচ্ছে। লাস্ট একটা মেডিকেল অফিসার সুপার স্পেশালিটির জন্য ছিল 3,428, মাত্র ভ্যাকেন্সি পূরণ হয়েছিল 1,201। এই যে অবস্থাটা, শুধু তাই নয়, আরো লেটেস্ট হচ্ছে একটু বলি, অভয়ার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে ভারত সরকারের হেলথ ডিনামিক্স 22-23 একটা রিপোর্ট প্রকাশ করে হয়েছিল। মৃত্যুঞ্জয় রিপোর্ট বলছিল, রিপোর্টের ভয়ানক অবস্থা যেটা, পশ্চিমবঙ্গে 36% প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র শহরের তুলনায় কম শুধু নয়, পশ্চিমবঙ্গে গ্রামীণ হেলথ সেন্টার 384 জন সার্জেন্টের প্রয়োজন, একটাও সার্জেন্ট রিক্রুটমেন্ট নেই। এমনকি 12,000, এমনকি পশ্চিমবঙ্গে আন্দোলন যে চিকিৎসকরা করেছিলেন তারাও কিন্তু ঠিক একই, আমি তিলক তোমার আগে কর্মীর অভাব রয়েছে, এবং শুধু তাই নয়, অনেকগুলো ছিল, একটাই 12,506টি গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 650টি কেন্দ্রে মহিলা কর্মীদের থাকার কোনো আবাসন নেই। বেশ, ডক্টর সেন অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। ডক্টর সেন, দেখুন, বিজেপির প্রতিনিধি এবং ভর্তিপ্রতি মৃত্যুঞ্জয় দুজনেই অনেক কিছু বললো। আমার থেকে দুজনেই বয়সে এবং রাজনীতিতে অনেক ছোট, আমি কিছু মনে করিনি।
আমি প্রথমেই অনুরোধ করব, আমি তাদের কথাটা শুনেছি, তারাও আশা করব আমার কথা মন দিয়ে শুনবে। বিজেপির ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলি, তিনি বললেন যে সেবাশ্রয়ে আমি নাকি কোঅর্ডিনেটর না কৃষক ছিলাম। যিনি সেবাশ্রয় নিয়ে সবথেকে বেশি লড়াই করছেন সেই মিস্টার অভিজিৎ নাথ ববি, তিনিও যতগুলো কমপ্লেন করেছেন কোথাও তিনি দেখাতে পারেননি বা প্রমাণ করতে পারেননি যে ডক্টর শান্তনু সেন কোঅর্ডিনেটর ছিল। প্লিজ প্লিজ আপনি কিন্তু আপনার সময় বলতে বলিনি। সুতরাং কোথাও আপনি 1 ইঞ্চি দেখাতে পারবেন না যে আমি সেখানে আপনি কোঅর্ডিনেটর দায়িত্বে ছিলেন ছিলেন কি সুতরাং ছিলেন না? মিথ্যা- ছবি আছে, আপনি দেখিয়ে দিন, আপনি না, না, দেখিয়ে না, দেন। সেবাশ্রয় নিয়ে আমরা দায়িত্বে ছিলেন, বিস্তারিত আলোচনা না, না, করেছি। আমাকে কিন্তু বলতে মানে দেন। আপনি বিষয় দায়িত্বে বিষয় ছিলেন কি ডক্টর ছিলেন সেন না? বিষয় যদি আমাকে বলতে না দেন তাহলে ওনাদের দিয়ে না না বিষয় ফিরি আপনাকে বলতে দিচ্ছেন বিষয় ফিরি। আমি এটা উনি আমার ছবিটা আপনি বলুন, দেখিয়ে দিন। বলুন। সেবাশ্রয় ক্যাম্পে কবে ছবি ছিল উনি দেখিয়ে বেশ। দিন। প্রোগ্রামে গেছেন, ছবি আপনি ছবিটা সেবাস- দেখিয়ে দেবেন। আমি পাস। আমার চ্যালেঞ্জ রইলো ক্যামেরার সামনে, মৃত্যুঞ্জয় ভাই আমার ছোট এক্ষুনি ভাই, আমি দেখিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ ডক্টর সেন- করলাম সেবাশ্রয় নো আপনি নো জানেনই তো। ন্যাশনাল স্পোকসপারসন ছিল সেই অবস্থায় 2023-এ রোগী কল্যাণ সমিতি হয়ে আর্জি করে কাজ করতে গিয়ে যখন এই পাহাড় প্রমাণ দুর্নীতি দেখেছিলাম, কোনো মিডিয়াকে আমি জানাইনি। যখন দেখেছিলাম হাসপাতালে বজ্র পদার্থ পাচার হচ্ছে, অঙ্গ পাচার হচ্ছে, যখন দেখেছিলাম কোটি কোটি টাকা দুর্নীতি, আমি সমস্ত তথ্য প্রমাণ গৌতম সান্যাল নাম ধরে বলছি এবং হেলথ সেক্রেটারির কাছে দিয়ে এসেছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম। তো তারপরে কিন্তু তারপরে কোনো তৃণমূলটা করছিলেন কেন? হয়নি। তারপর আপনি তৃণমূল বলতে করছিলেন দেন, কেন? বলতে কি দাও। অদ্ভুত কথা। হু কোথাও নির্দিষ্ট করে দেয়নি যে হাজার জনসংখ্যায় কত থাকতে হবে, কিন্তু বিভিন্ন স্টাডিতে বলছে যে হাজার জনসংখ্যায় মোটামুটি ওই 3 থেকে 5 এইরকম বেড রাখতে হবে। আমাদের দেশে আমাদের রাজ্যে সেই সংখ্যাটা তুলনামূলক কম, কিন্তু আমাদের দেশ বা আমাদের রাজ্য নিয়ে আলোচনা করি, যেটা আছে সেটা কি পর্যাপ্ত নাকি এই শুধু বাড়িয়েছি এই প্রচারটা হয়েছে? এই লাইনেই আমরা চলছি। 15 বছরের স্বজন পোষণই হতো, আর কিছু হতো না, এরম টাইপের মেনে নিয়েছেন বাকিরা বলে। কারা সেই দলে ছিলেন কারা ছিলেন না সেই নিয়ে আমরা আলোচনা হচ্ছে। গঠনমূলক আলোচনা করি প্লিজ। হ্যাঁ, মানে আমরা গত জমানায় কি করতাম, এখনো কি করছি, অন্যায় প্রতিবাদ করছি, সেই সার্টিফিকেট দেওয়ার জায়গা এটা নয়। তাহলে আমাদেরও সেই প্রত্যেকের নিজের সার্টিফিকেট দিয়ে চলতে হয়, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্স একটা খুব সুন্দর জিনিস। সবসময় প্রতি বছর স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন, সংখ্যা বাড়া, মেডিকেল কলেজ বাড়া, সিট বাড়া, বেড বাড়া, এগুলো তো কিছু না কিছু হতেই থাকবে। আর মেডিকেল কলেজ যেহেতু ডাক্তারি পড়ানোটা এখন প্রাইভেট মেডিকেল কলেজে সারা ভারতে, আমাদের সময় হয়তো 10,000 সিট ছিল, এখন 1 লক্ষ ছাড়িয়ে 1.5 লক্ষের দিকে যাচ্ছে এমবিবিএস সিট, এবং এমডি সিট যাচ্ছে প্রায় 1 লক্ষের দিকে। এটা সারা ভারতে প্রাইভেট এবং সরকারি 2 জায়গাতেই সিট বাড়ছে। আমরাও তার পার্ট, যারা ব্যবসা বুঝেছেন তারা সিট বাড়িয়েছেন, কিন্তু মেডিকেল কলেজগুলোতে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এবং প্রত্যন্ত এলাকার সরকারি মেডিকেল কলেজগুলোতে একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার তৈরি করার মতো, যেটা ক্লিনিক্যাল এক্সপোজার বলি আমরা, পেশেন্ট বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, সেগুলো কিছু আছে কিনা সেগুলো দেখার লোক নেই। আগে ডিএনবি সিট ছিল, এখন সমস্ত জায়গায় এমডি ডিএনবি 2 চালু করা হয়েছে এমন সুপার স্পেশালিটি বা সাব ডিভিশন হাসপাতালে, যেখানে হয়তো একটা এমবিবিএস ডাক্তার তৈরি করার মতো পরিকাঠামো নেই। আমি যেটা বলছিলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু শুরু করেছিলেন যে এইগুলো, এই যে মাইনে বাড়বে, যারা পেরিফেরিতে ইয়াং ডাক্তার কাজ করছেন তার নাকি একটা এসি কোয়ার্টার হবে ইত্যাদি হবে, কিন্তু আস্তে আস্তে সেগুলো পিছনে চলে যাচ্ছে। আর খালি দেখতে পাচ্ছি অন ক্যামেরা ধমক ধামক, তুমি টিউব পড়াতে পারো না কিনা। আর উনি তো একটা ডাক্তার, উনি তাও কিছু বোঝেন। বাকি অনেক বিধায়ক বা মন্ত্রীরা চলে যাচ্ছেন রাত্রিবেলা, কেন বুঝতে পেরেছি, ওনার দলের প্রতিনিধি থেকে চট করে রিঅ্যাকশনটা নিয়ে নি অঙ্কুন। ডাক্তার বসে নেই, এইসব কথা চলে যাচ্ছে। রিঅ্যাকশন নিয়ে দেখুন, নতুন সরকার যখন কাজ শুরু করেছে, আমরা দেখতে পেয়েছি যে আগের সরকারের আমলে উত্তরবঙ্গ এমস পায়নি, সেই এমস আনার প্রক্রিয়া নতুন সরকার আনছে। আপনি এর আগে কখনো স্বাস্থ্যমন্ত্রীকে দেখেননি 34 বছর বা 15 বছরে হাসপাতালে কি খাবার দেওয়া হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী সেটার ফিল্ড ভেরিফিকেশন করছে এবং খাবারটা খেয়ে দেখছেন। আগে কি ছিল, ওই নর্দমার জলের মতো ওই সয়াবিনের ঝোল দেওয়া হতো, 3 বেলা ডায়েট, ওই 45, 40, 50 টাকা এটা বরাদ্দ হতো একজন রুগীর জন্য, সেটা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। এখন সরকারি হাসপাতালে চিকেনের স্টু দেওয়া হচ্ছে। কি করেছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী? বড় খবর আজকের মালদা মেডিকেল কলেজে একই দিনে 10 শিশুর মৃত্যু। মালদা মেডিকেল কলেজের ভূমিকায় ক্ষুব্ধ স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের সুপার সহ অন্য আধিকারিকদের শোকজ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে কেন দেরি করে মৃত্যুর তথ্য আপলোড করা হয়েছে, এটাই প্রশ্ন। মালদা মেডিকেল কলেজে একই দিনে 10 শিশুর মৃত্যু। বেশ কিছুদিন পর স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে মৃত্যুর তথ্য আপলোড হতেই শোরগোল।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অগস্টের দ্বিতীয় সপ্তাহে একই দিনে 10 শিশুর মৃত্যু হয় মালদা মেডিকেলে। কেন ওয়েবসাইটে তথ্য আপলোডে দেরি করা হয়েছে? অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ জানাতে বলল ক্ষুব্ধ স্বাস্থ্য দপ্তর। ঠিক এখান থেকে প্রশ্ন, ঝন্টুদা, এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা হয়, তারপর দালালরা যুক্তে বলা হয়েছিল যে ডিজিটাল বোর্ড চালু করা হবে, পরীক্ষামূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকতে থাকতে বেশ কয়েকটা জায়গায় চালু হয়েছিল। কিন্তু এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে চালু করেও কোনো লাভ হবে কি? না, প্রথম কথা হচ্ছে দেখো, খুব বাইরের প্রচার এবং বাস্তবায়ন, এই যে একটা একটা করে সুপার স্পেশালিটি হাসপাতাল, তুমি কলকাতা ছেড়ে দাও, অনেক ভালো আছো, কুকুর বিড়াল দেখছো হাসপাতালে, তাও ন্যূনতম চিকিৎসা আছে। তুমি যাও নর্থের দিকে, পুরুলিয়ায়, আমি নর্থ বেঙ্গলের ছেড়ে, সামান্য হাত ভেঙে গেলে তুমি কোনো এমন হাসপাতাল পাবে না। তোমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনের সময় নন্দীগ্রামে ভোট প্রচার করতে গিয়ে পায়ে চিট ধরেছিল সম্ভবত, উনি ওখানে হসপিটাল চিকিৎসা করাতে পারেননি, ওনাকে নিয়ে আসতে হয়েছিল। এমনকি ওনার চিকিৎসায় পরবর্তীকালে গাফিলতির অভিযোগ উনি তুলেছিলেন, মেডিকেল টিম তৈরি হয়েছিল। প্রশ্নটা হচ্ছে, এটা যদি কলকাতা বা কলকাতার সন্নিকটে নন্দীগ্রামের অবস্থা হয়, সেটা কি ওই চিকিৎসা না পরবর্তী কোনো সময়? পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো একটা ভুল চিকিৎসা, হ্যাঁ। এবং শুধু তাই নয়, তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত বাবুর চিকিৎসারও ক্ষেত্রেও গাফিলতির অভিযোগ উঠেছিল তার পরিবার তরফ থেকে। তাই গ্রামীণ অবস্থাগুলো কোথায়? তুমি সেন্ট্রাল রেফারেন্স এইসব সিস্টেম বলছো, যেসব এই যে সুপার স্পেশালিটিগুলো তৈরি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে, সেগুলো আমি বলি চুন্নয়ন, খালি উপর দিয়ে চুন্নয়ন করেছে, ভেতরে চেয়ার টেবিলও নেই, ভ্যাকেন্সিও পর্যন্ত ফিলফিল করেনি। আমি না জেনে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, দাঁড়াও, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিধানচন্দ্র রায় তৈরি করেছিলেন, নর্থ বেঙ্গল সবচেয়ে বড় মেডিকেল ইয়ে, বলুক তো কটা ডিপার্টমেন্টে অ্যাক্টিভ আছে। আমরা করোনার সময় সোয়েব টেস্টে কলকাতায় পাঠাতে হয়েছে, বহু পেশেন্ট মারা গেছে। উনি মানে বিভিন্ন ধরনের বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে বর্ধমান মেডিকেল কলেজ এমন এমন চিকিৎসা ক্ষেত্রে এমন এমন অপারেশন করছে যেগুলো পেপারে বেরোচ্ছে বিভিন্ন। আমি আমার নিজস্ব লেখা আছে এই নিয়ে, আমি আপনাকে পাঠিয়ে দেবো, পড়ে নেবেন, এখন সেই সময় নেই। আচ্ছা, শান্তনুবাবু বললেন যে উনি সেবাশ্রয়, আমরা আবার না 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 আমি ছবি দেখাবো, উনি আমাকে ক্ষমা চাইতে বলেছেন। না না, উনি আমরা আলোচনা আপনাকেও পাঠিয়ে দিয়েছি। 2 নম্বর মূল বিষয় কি বলো? যে দুর্ভাগ্যজনক ঘটনা মালদায় হয়েছে, এখন মালদা মেডিকেল কলেজে যদি আপনি আজকের দিনে যান, আপনি আজকের দিনে যাবেন যে শিশুদের জন্য যে বেড, সেই বেডের সংখ্যা হচ্ছে মাত্র 15। মাত্র 15তে একটা জেলা হাসপাতাল চলছে। এই বেড বাড়ানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বলেছিলেন মালদায় বেড বাড়ানো হবে প্রায় 100-র ওপর। এবং আমি যদি আমি যদি ভৌগোলিক অবস্থানটা দেখি, ভুল যদি না হয়, মালদা মেডিকেল কলেজ, তারপরে দীর্ঘ রাস্তায় কোনো বড় মেডিকেল কলেজ নেই, আবার সেই নর্থ বেঙ্গল। সামনে পেছনে কোনো নয়। আরে বাচ্চাদের জন্য ক্রিটিক্যাল কেয়ারের ম্যানেজমেন্টে কটা সিট বাড়ানো হয়েছে, আরে বাবা এটা একদম, আমি তো বললাম তো ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছো তোমরা, আইসিইউতে ছিল ভেন্টিলেশন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে মালদা মেডিকেল কলেজ দেরি করে তথ্য আপলোড করেছে স্বাস্থ্য দপ্তর, তার উপর ক্ষুব্ধ, রীতিমতন ওখানে শোকজ করা হচ্ছে, কারণ দেখাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা রুটিনের মধ্যে পড়া উচিত, তাই না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে, তোমাদের জায়গায় রয়েছে, কিন্তু ওই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম, ডিজিটাল বোর্ড চালু করে তো কিছু হবে না যদি বিষয়টা রুটিনে না আসে। অভ্যাসটাকে খারাপ করে দিয়েছিল। এর আগে মুর্শিদাবাদে আপনার মনে আছে আমরা সবাই আলোচনা করেছিলাম, প্রায় 28 জন শিশু মারা গেছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে শোকজ করার স্টেপটাও দেখেছিলেন কি তখন মমতা ব্যানার্জি নিয়েছিলেন? কিচ্ছু ছেড়ে দিন, মানুষের প্রাণ যাচ্ছে, চলে যাক না, ওনার ভাইপো তো আমেরিকায় গিয়ে চিকিৎসা করাবে। বেশ, আমরা এখানে সাজেশনটা নেব। ডক্টর শেখ, উত্তরণের রাস্তাটা কোথায়? মানুষের কি আরে বাবা একদম উত্তরণের রাস্তা, আরে ওটা অভিষেকের হয়ে শান্তনুদাকে বলতে দাও, তুমি বলছো কেন? উত্তরণের রাস্তা, অভিষেকের হয়ে শান্তনুদা বলবে। এখন তোমাদের আশ্রয় আছে, আরে বাবা কোনো দরকার নেই, আমাদের কোনো আশ্রয় আর কিছু কোনো শিবির আমরা কারো জন্য শিবির করি। ডক্টর চক্রবর্তী, উত্তরণের রাস্তা, ডক্টর চক্রবর্তী, উত্তরণের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, দেখুন, উত্তরণের রাস্তা, দুঃখের, সবচেয়ে হতাশার দুঃখের কথা হচ্ছে যে মুখগুলো তো পরিবর্তন হয়নি, পলিসিও পরিবর্তন হয়নি। আমাকে একটু বলতে দেবেন যে শোকজটা আগে করেনি, সাজেশন দিন সরকারকে সেই ক্ষেত্রে 1 2 3 4 করে। হ্যাঁ নিশ্চয়ই, শোকজটা কত তাড়াতাড়ি করা হলো সেইটা কখনো সমাধান নয়। সমাধান হচ্ছে অনেক সময় দেখা যায় এই যে 15টা বেড কি থাকুক, 50টা বেড থাকুক, যতগুলো বাচ্চা আসছে শেষ অবস্থায়, অত্যন্ত খারাপ অবস্থায় আসছে, সব কটা তো সেই 15টা বেডের মধ্যেই ঢুকছে। 50টা বাচ্চা হলেও সেই 15টা বেডের মধ্যে গাদাগাদি করে থাকছে, মাটিতে থাকছে, 8টা বেডে 2 জন থাকছে। তাহলে এই বাচ্চা এত খারাপ হলো কেন?
পাবলিক হেলথের আমরা খালি ফোকাসটা আমাদের নড়ে যাচ্ছে টার্সিয়ারি কেয়ার, নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার নেই কেন, ভেন্টিলেটর নেই কেন, বাচ্চাদের ভেন্টিলেটর হয়তো উন্নত দেশেও সবাইকে দিয়ে শেষ করা যাবে না, কিন্তু বাচ্চা খারাপ হওয়ার কতগুলো সাইন আছে, জনস্বাস্থ্যের উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়। এটাই জনস্বাস্থ্যের জোর দেওয়া হচ্ছে না। বাচ্চা খারাপ হবে কখন, ডায়রিয়ায় খারাপ হয় আর রেসপিরেটরি ইনফেকশন শ্বাসকষ্টে খারাপ হয়, সেইগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার স্বাস্থ্য রাষ্ট্রীয় লেভেলের স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং দেওয়ার কথা, যে বাচ্চা কখন খারাপ হলো কখন হাসপাতালে নিয়ে আসতে হবে, সেই জায়গাগুলো ঘাটতি, বাচ্চার শেষ অবস্থায় মেডিকেল কলেজে আসছে। একটু সঙ্গে থাকুন ডক্টর সেন, উত্তরণের রাস্তা খুঁজছি। সমস্যা হচ্ছে আমাকে বলা হচ্ছে আমি বিজেপির আশ্রয়ে আছি, আর বিজেপি আর কালীঘাট তৃণমূলের প্রতিনিধি যৌথভাবে আমাকে আক্রমণ করছে। দর্শকরা বুঝতেই পারছে কে কার আশ্রয়ে আছে। আমার নামে উল্টোপাল্টা তকমা দিচ্ছে, কে রাত্রিবেলা মদ খেয়ে ফুটপাতে লটপাট করে সেটা আমরা জানি। সমস্যাটা হচ্ছে নতুন সরকার কাজ করা শুরু করেছে, নিশ্চিত করে আমরা এক্সপেক্ট করব মালদা মেডিকেল কলেজের মতো যে ঘটনা ঘটেছে, বামফ্রন্টের আমলেও দেখেছিলাম যে শিশু হাসপাতালে একদিনে 14 জন শিশু মারা গিয়েছিল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু বলেছিলেন, সূর্যকান্ত মিশ্র বলেছিলেন এমনটা তো হতেই পারে। আবার আমাদের 15 বছরের বিগত তৃণমূল সরকারের আমলেও আমরা দেখেছিলাম অনেক সময় তথ্য জমা না দেওয়ার একটা অভিযোগ আসতো। আমরা আশা করব সত্য তথ্য পরিবেশিত হবে এবং যেভাবে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে আগামী দিনে সেই ধরনের পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হবে এবং এই মালদা মেডিকেল কলেজের মতো ঘটনা আর কোনো মেডিকেল কলেজে ঘটবে না। একজন চিকিৎসক হিসাবে অন্তত এটাই আমি আশা করি। মৃত্যুঞ্জয়, না যে কোনো ধরনের ঘটনা সরকারের ক্ষেত্রে আমি তো পরিসংখ্যান দিয়ে বললাম যে কি কি উন্নতি হয়েছে। এবার উন্নতি একটা সরকার হয়েছে 100 দিনে, তারাও নিশ্চিতভাবে কাজ করবে। যেমন আমরা বলছি শুধুমাত্র সরকারি ক্ষেত্রে না, এটা যুগান্তকারী ঘটনা যে স্বাস্থ্যসাথী কার্ড 5 লাখ টাকার মাধ্যমে আয়ুষ্মান ভারত, ভারতবর্ষের যে ক্রাইটেরিয়া আছে সেখানে আয়ুষ্মান ভারত দিয়ে চিকিৎসাই হবে না, স্বাস্থ্যসাথীর মাধ্যমে যে মানুষের যে সুবিধা হচ্ছে, প্রাইভেট নার্সিংহোমগুলোতেও যেতে পারবে। স্বাস্থ্যসাথী নিয়ে আমরা ইলেকশনের আগে এমনও বলতে শুনেছিলাম যে 3 মাস দেখে নিন তারপরে দেখা যাবে। আবার কে বলেছে? এখন তো স্বাস্থ্যসাথী কার্ড তো কোনো নার্সিংহোম নিচ্ছে না। আপনি কলকাতা ছেড়ে দিন, কলকাতাতে কোনো নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু আপনি গ্রাম বাংলায় যান, আপনি কলকাতা থেকে হাওড়া চলে যাবেন, হুগলিতে চলে যাবেন, তাহলে ওখানে নার্সিংহোমগুলোতে স্বাস্থ্যসাথী অপরিহার্য, এটা আপনাকে মানতে হবে। বলে অঙ্কন করে দিচ্ছি, পশ্চিমবঙ্গে গুরুতর রোগে কিন্তু শেষ ডেস্টিনেশন আমাদের সাউথ ইন্ডিয়া, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড কি চলে? পশ্চিমবঙ্গের গ্রামীণ হাসপাতালগুলোতে লোক আসে না, আমাদের এখানে কি বাংলাদেশ থেকে লোক চিকিৎসা করতে আসে না? শেষ ডেস্টিনেশন চিকিৎসার এই যে চিকিৎসার ক্ষেত্রে রোগীদের তো পরিযায়ী হতে হয়েছে, মানে যে কথাটা বললেন চেন্নাইয়ে ব্যাঙ্গালোরে তো বাঙালিকে যেতে হয়েছে। এর জন্য 34 বছরের সিপিএম এর ভাই আমরা দেখেছি, হাওড়া স্টেশনে যান, শিয়ালদা স্টেশনে যান, হাওড়া শিয়ালদা স্টেশনে যান, এখনো মানুষকে লাইন দাদা আমাকে বলতে দাও। হ্যাঁ, ঝাড়খণ্ডের থেকে উন্নত হওয়াটা তো আমাদের প্যারামিটার নয়। আমরা 15 বছরে পরিষেবা দিতে পারিনি স্বাস্থ্যসাথীতে, তাই আয়ুষ্মান ভারত লাগছে। আমরা চেষ্টা করেছিলাম যে সমাধানের রাস্তাটা খোঁজার। এটা ঠিক যে স্বাস্থ্যের অসুখটা অনেকটাই গভীর, জানি না সেটা সারাতে কতদিন সময় লাগবে, স্বাস্থ্য দপ্তর সারাবে এই আশা তো আমরা সাধারণ মানুষ রাখতেই পারি। আজ আলোচনা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।